ভূগর্ভের নিচে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, 7 লোক। এই 7টা লোককে চালনা করে থাকা তান্ত্রিক হয়ে ওঠার জন্যে আমাকে দেবলোকের মুকুট দরকার। বাঁচাও! অলকাপুরের লোকেদের বাঁচানোর জন্যে ভূমি নিজের পাতালের মুকুটকে ওই গ্রামের মাঝখানে একটা পাথরের উপরে রেখে 21 বছর ওই গ্রামেই ফেসে গেছিল, যার জন্যে ওর বয়স অনেক বেড়ে গেল। অলকাপুরের লোকেদের জন্যে ভূমির এই ত্যাগের জন্যে ও বুড়ি হয়ে গেল। তার মানে তোমার মুকুটটা যদি পরে থাকা যায় সবসময় যুবক হয়ে থাকবো, তার মানে আমরা বয়সটা ধরে রাখতে পারবো? হ্যাঁ ভামিকা, বেতালের মুকুট আর পাতালের মুকুট পাওয়া এত সোজা নয়। একবার ওটা পেয়ে যাবার পরে যেই বয়সে তুমি ওটা পরবে সেই বয়সে তুমি থেমে যাবে। যতক্ষণ মাথায় মুকুটটা রয়েছে সময় তোমার নিয়ন্ত্রণে থাকবে, তার মানে তোমার শরীরের বয়স বাড়বে না। যেই মুকুটটা সরিয়ে দেবে সাধারণ মানুষদের মতন বয়স বেড়ে যাবে। ভূমি পাতালের মুকুটটা ছেড়ে 21 বছর অবধি অলকাপুরেই থাকলো, তাই ওর বয়স বেড়ে গেল। এছাড়া ওদের রক্ষা করার জন্যে নিজের সর্বস্ব শক্তি দিয়ে দেওয়ার কারণে ওর বৃদ্ধ হয়ে যাওয়ার লক্ষণ আরো বেশি তাড়াতাড়ি হলো, তার জন্যেই ভূমি এত বুড়ি হয়ে গেছে। ও, বুঝতে পারলাম। বেতালের মুকুটের কারণে আপনি এত বছর ধরে বয়স না বাড়িয়ে জীবিত আছেন, কিন্তু ভূমি মায়ের হারিয়ে যাওয়া বয়সটাকে ফেরত আনা যাবে? সত্যিতে? কি করে ভামিকা? আমার বোন আহিকা নিজের পূর্ব বয়স পাওয়ার জন্য ভ্রিকুণ্টিকাকে প্রসন্ন করেছিল। ও কর্পূর বজ্র প্রাপ্ত করেছে, ও ওই গুহায় আছে। যদি ওই বজ্র পাওয়া যায় তাহলে কি আমি পূর্ব অবস্থা পেতে পারবো? নিশ্চয়ই পাবি মা। গ্রহণের পরে গিয়ে নিয়ে আসবো। আমিও যাব। না না, একবার গেছিলে, 21 বছর পরে ফিরেছো তুমি। আমি একলাই যাব। এইভাবে নিজের বউ ভূমির হারিয়ে যাওয়া 21 বছর ফেরত আনার জন্য লোকে নিজের সাহসিক অভিযান শুরু করলো। একে তো তখনই মেরে ফেলেছিলাম, কিন্তু এর আত্মা এখনো এখানেই আছে। তোকে কতবার মারতে হবে? আগে নিজের বাবার হাতে, তারপরে মায়ের হাতে, তারপরে এখন আমার কাছে। আমি জানি তুই কার জন্য এসেছিস। এখনো কিছু খারাপ হয়নি। সুড়ঙ্গ পেরিয়ে গ্রামের দিকে যা। পাহাড়ে যে বজ্রটা আছে সেটার মধ্যে আমার প্রেমিকের আত্মা রয়েছে, ওটা আমার জন্য নিয়ে আয়। তোর ইচ্ছে মতন আমি কর্পূর বজ্র ছেড়ে দেব, ওটা তোর হয়ে যাবে। এটা কখনই হবে না। সে সব সময়ের জন্য বজ্রতে বন্ধ থাকবে। তুই কি ওকে মানুষ ভেবেছিস? সে নররাক্ষস। তুই কি করে ভাবলি যে আমি তাকে ছেড়ে দেব? আমার এখান থেকে সরে যা। এই কর্পূর বজ্রের সাহায্যে আমি আমার স্ত্রীর যৌবন ফিরিয়ে আনবো। এটা ওই বজ্র যেটা আমি প্রাপ্ত করেছি। এটা চারিদিকে আমার আত্মা ঘুরতে থাকে। যেই তুমি এটাকে নিয়ে গুহার বাইরে যাবে আমি ওই সুড়ঙ্গ থেকে মুক্তি পেয়ে যাব। তারপর আমার প্রিয় বিগড়কে মুক্ত করার জন্য তোমার সাহায্যের দরকার পড়বে না। আমি 1000টা রাস্তা পেয়ে যাব। সকালে স্বপ্ন দেখা বন্ধ কর। যেটা তুই ভাবছিস আমি ওইটা হতে দেবই না। লুকি, তুমি যদি আমাকে এখানে বেঁধেও যাও আর বজ্রকে বাইরে নিয়ে যাও, ততক্ষণ ওটা কাজ দেবে না। যতক্ষণ 29টা বাচ্চার বলিদান না হবে তখনই বজ্র কাজ করবে। তুমি কি এটার জন্য তৈরি?
আমি আমার স্ত্রীর জন্যে 29টা প্রাণের শ্রাদ্ধ দেওয়ার মতন লোক নই। আমার স্ত্রী যে রূপেই থাক না কেন, তাকে আমি খুব ভালোবাসি। এইভাবে ও বজ্রটাকে ওখানেই ছেড়ে দিল আর ফেরত চলে আসলো। গাবরা জামাঞ্জো। অলকাপুর গ্রামে যাওয়ার জন্য এটা একমাত্র রাস্তা। শক্তি চলে যাওয়ার পরেও সুড়ঙ্গের মধ্যিখানে গুপ্ত গুহাটায় আহিকার প্রেতাত্মা ঘুরতে থাকে, যার জন্য গ্রামের লোকেদের উপরে একটা ভয় ঘুরতে থাকে। তাই লোকই ওকে এই গুহায় বন্ধ করে বেতাল শক্তি দিয়ে বেঁধে দিল। এখন এই গ্রামের আর কোনো বিপত্তি আসবে না, কিন্তু হয়তো আমার স্ত্রী ভূমিকে আমি আর আগের রূপে দেখতে পাবো না। ওকে আমি যা কথা দিয়েছিলাম রাখতে পারলাম না। এটা ভাবতে ভাবতে যখন ও মন খারাপ করে ফিরে আসছিল, ওই গুহার কাছে আহিকার বাবার আত্মা প্রকট হলো। দারুণ, আমার মেয়ের প্রেতাত্মাকে সবসময়ের জন্য বন্ধ করে তুমি খুব ভালো কাজ করলে। আমার পাপের কারণে পুরো গ্রামের উপরে বিপদ এসেছে, কিন্তু তোমার মা মন্ত্রকাকি সবাইকে বাঁচিয়ে নিল। তোমার স্ত্রী ভূমি নিজের স্বামীর বচনের ভার নিয়ে সব ত্যাগ করে বৃদ্ধ হয়ে গেল। আমি ওর সমস্যার কারক, তাই আমি তোমাকে সাহায্য করব। যদি তুমি তোমার স্ত্রীর যৌবন ফেরত চাও, বায়ুনা মহারিষিকে খোঁজো। ওয়ায়ুনা মহারিষি? উনি কোথায় থাকেন? উনি কি ভূমিকে আগের মতন করে দিতে পারবেন? বায়ুনা মহারিষি আদিকাল থেকে পৃথিবীতে বেঁচে থাকা একমাত্র মানুষ, বায়ুবিদ্যাতে পরাঙ্গত আর খুবই শক্তিশালী। কিন্তু এটা জানা নেই উনি কোথায় থাকেন। যদি তুমি দেখা করো তো ওনার মহান শক্তি দিয়ে তোমার সমস্যার সমাধান উনি দূর করতে পারবেন। হ্যাঁ। উনি কোথায় থাকেন? উনি দেখতে কেমন? কোন দিকে যেতে হবে এইটা তো বলুন। আমার কাছে ওনার বিষয়তে বেশি কিছু জানা নেই, কোনো তান্ত্রিক কিংবা মান্ত্রিকের কাছেও না থাকে। অনেক কষ্ট করে আমি একটা তালপাতা জোগাড় করেছি, যেইটা উনি লিখেছিলেন। ওইটারই সাহায্যে আমি বক্রুনটিককে অর্জন করি, কিন্তু আমার মেয়ে আর জামাই সেটাকে ভুল কাজের জন্য ব্যবহার করে আর নিজেই বলি হয়ে যায়। তোমাকে বায়ুনা মহারিষির সঙ্গে দেখা করতেই হবে। এটা বলে উনি অন্তর্ধান হয়ে গেলেন। শুধু নামটা জেনে উনি কোথায় থাকেন কি করে খুঁজে বের করব? মাকে এই জিনিসটা বলতেই হবে। এটা ভাবতে ভাবতে হাওয়ায় উড়তে উড়তে মদিরায় পৌঁছে গেল। পুরো ঘটনাটা বিস্তারিতভাবে মন্ত্রের ঠাকুমাকে জানালো। এইসব হলো মা, এখন ওয়ায়ুনা মহারিষি আমাদেরকে সাহায্য করতে পারবেন। আমার ঘরে গিয়ে মায়া দর্পণটা নিয়ে আয়, আমরা বায়ু মহারষির ঠিকানা জানার চেষ্টা করি। এইটা বলে মন্ত্র ঠাকুমা দর্পণের মধ্যে বায়ুনা মহারষির ঠিকানা জানার চেষ্টা করল, কিন্তু মায়া দর্পণে কালো মেঘ ছাড়া আর কিছুই দেখা গেল না। মায়া দর্পণে মহারিষির ব্যাপারে জানতে পারা গেল না। এখন কি হবে মা? আমার কাছে বেতালের শক্তি প্রাপ্ত আছে, ভয় কি জন্য? নিশ্চিত রূপে বেতাল আমাকে মহর্ষির ঠিকানা জানাবেই। এটা বলে মন্ত্র জানা কাকি বেতাল চিত্র বানালো আর বেতালকে আহ্বান জানালো। গাবরা জামাঞ্জু, বেতাল বলো, বেতাল বলো, স্মরণে আছি বেতাল, স্মরণে। আমাকে কেন ওঠালে মাঙ্গাম্মা? কি দরকার, কি চাই? আমি কি করে সাহায্য করতে পারবো? বায়ুনা মহারিষি, আমি জানতে চাই সে কোথায় আছে। আমার বৌমা ভূমির হারিয়ে যাওয়া বয়সকে উনিই ফিরিয়ে আনতে পারবেন। বলো বেতাল।
বায়ুনা মহারিষির স্থানের ব্যাপারে জানার জন্যে আমার ভৈরবাসুর তাণ্ডব শক্তির দরকার হবে। তার মানে তোমার খাবার আর নিদ্রা না হয়ে 21 দিন ধরে ভৈরবের জাপ করতে হবে। যে সেই তাণ্ডব ধ্বনি আসবে সেইটা পৃথিবীতে চারিদিকে ছড়িয়ে যাবে। আর যাকে আমরা খুঁজছি পৃথিবীতে যেইখানে থাকলেও ওনাকে ছুঁয়ে ওইটা ফিরে আসবে। আর যেই সেই শব্দটা আমার দিকে আসবে ওনার স্থানের ব্যাপারে আমি জেনে যাব। এই ভৈরবাসুর তাণ্ডব ধ্বনির সাহায্যে আমি বায়ুনা মহারিষিকে খুঁজে বের করতে পারবো। একটা মহর্ষির ঠিকানা জানার জন্যে বেতালেরও এত অসুবিধা লাগছে। বায়ুনা মহারিষি একটা সাধারণ মহারিষি নয়। উনি মৃত্যু আর কালকে পার করে ওনাদের উপরে উঠে অলৌকিক জীবনযাপন করছেন। উনি অত্যন্ত শক্তিশালী মহারিষি। উনি 10টা অমৃত শক্তিকে নিজের নিয়ন্ত্রণে করে নিয়েছেন। 10 অমৃত শক্তি, সে আবার কি? আয়ুষয় রক্ষা মানে অমৃতের রক্ষা, জীবনহার শক্তি মানে অন্যর আয়ুকে অর্জন করার ক্ষমতা, চিরস্থায়ী মায়া মানে শাশ্বত মায়া, নিত্যগ্রহণ রক্ষক মানে অমৃত বাহনের প্রাপ্তির সামর্থ্য, কালে জ্ঞান বিদ্যা তার মানে সময়কে নিয়ন্ত্রণে করার ক্ষমতা, মৃত্যুঞ্জয় তন্ত্র মানে মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত করে থাকা, প্রাণ শক্তি আবেশ মানে জীবন শক্তির আত্মসত্তা করার শক্তি, ছায়াজীব প্রক্রিয়া একটা ছায়ারূপী রহস্যময়ভাবে বেঁচে থাকা, না দেখা দিয়ে দীর্ঘায়ু অনুগ্রহ নিত্য যৌবন থেকে বেঁচে থাকা, মৃত্যুজয় পুনর্জন্ম পদ্ধতি মানে মৃত্যুর থেকে আবার বেঁচে ফিরে আসার ক্ষমতা। এই 10টা শক্তিকে উনি অনেক আগে নিজের অধীনে করে নিয়েছিলেন। উনি একটা ছায়া জীবনে আছেন, তাই শুধু আমি নয়, ওনার ঠিকানার ব্যাপারে কেউ জানতে পারে না। তাই আমার ভৈরবাসুর তাণ্ডব শক্তির আবশ্যক। যতক্ষণ এই তাণ্ডবের ধ্বনি থাকবে এইটা পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে। আর যে এই শব্দটা বায়ুনা মহারিষিকে ছোবে ওর কম্পনে আমার কাছে আবার ফিরে আসবে, তখন আমি ওনার স্থানের ব্যাপারে জানবো। তাই 21 দিন কারোর চোখে তুমি না পড়ে ভৈরবাসুর তাণ্ডবের প্রস্তুতি নাও। ঠিক আছে বেতাল। জামরি, তুমি যেখানেই থাকো আমার কাছে চলে এসো। এইটা বলে মন্ত্রজানা কাকি জনমদজ্ঞকে ডাকলো আর পুরো কথাটা জানালো। এখন আমি 21টা দিনের জন্য কারোর সম্পর্কে থাকবো না। একটানা 21 দিনের জন্য কাউকে না দেখা দিয়ে ভৈরবাসুর তাণ্ডবের দীক্ষা নিচ্ছি। তাই আমার দীক্ষা যতক্ষণ পুরো না হচ্ছে তোমরা সবাই এখানেই থাকো। সংকটে পড়া লোকেদেরকে সাহায্য করবে তোমরা। লোকি, সময়ের অপচয় করবে না। আমাদের ছোট পিশাচের সাথে একসাথে হয়ে বায়ুনা মহারিষিকে খোঁজার জন্য আর কোনো রাস্তা খোঁজো। আমার বৌমা ভূমি যতই বাধা আসুক না কেন, আমি তোমার পুরনো রূপে ফেরত এনে দিয়ে নিজের ছেলের যোগ্য সঙ্গিনী রূপে দাঁড় করাবো। এটা আমার প্রতিজ্ঞা। যদি এমনটা না করতে পারি এই মন্ত্র জানা কাকির জীবন ব্যর্থ। কোনোভাবেই আমার দীক্ষা যেন ভঙ্গ না হয়। 21টা দিন তোমরা এখানেই থাকো। এইটা বলে ও বেতালের ঘরে চলে গেল, দরজা বন্ধ করে দিল আর ভৈরবাসুর তাণ্ডব দীক্ষা শুরু করে দিল। ক্রা ক্রাও কিরক ক্রারক কটাকা ত্রং তাও তারক ত্রারক ততাক গু গ্রা গ্রভ গাবরিক গৃহাক ভ্রুভ ভভ ভোরক ভীকর কটাক। মন্ত্রজানা কাকি ভৈরবাসুর তাণ্ডব জপে পুরোভাবে মগ্ন হয়ে গেল। বায়ুনা মহারিষির স্থান জানার জন্যে এই আশায় লোকি নিজের সাথী নাটা ভূতের সাথে আকাশ মার্গে খোঁজ করতে বেরোলো। দুজনে যাত্রা করতে করতে থকে গেল আর রাতে একটা গ্রামে নামলো। গ্রাম চুপচাপ ছিল, একটু কোথাও পাতা নড়ছিল না। সব ঘরে দীপ নিভিয়ে গেছিল। এইটা গ্রাম না নির্জন জায়গা? অন্ধকার হয়তো বেশি সময় হয়নি, কিন্তু সবাই এখনই ঘুমিয়ে পড়েছে। যদি শুয়ে পড়েছে তো শুতে দাও, আমাদের কি, আমরা নিজের কাজ করি। ওই দেখো ওই গাছের তলায়
তুমি নিচে আরাম করে শুতে পারবে আর আমি ডালে শুয়ে পড়বো। এটা বলে দুজনে গাছের কাছে ঘুমিয়ে পড়ল। মধ্যরাত হতে কিছুক্ষণ বাকি ছিল। তখনই নাটাভূত খিদের চোটে উঠে পড়ল। আরে বাপরে, দেখছি না তো, পেটের ভেতরে তো অনেক জোরে খিদে পেয়েছে। আমার পটলিতে কিছু আছে কি না? এই খিদে তো আমার সহ্যই হচ্ছে না। আরে চিন্তার কি ব্যাপার, এটা তো গ্রামই। গ্রাম মানে ঘর তো হবেই, শ্মশান তো নিশ্চয়ই থাকবে। লোকিকে জাগাবো কেন, আমি নিজেই হয়ে আসি। এটা ভাবতে ভাবতে শ্মশানের দিকে এগিয়ে গেল। শ্মশানে পৌঁছে যত দরকারি জিনিস ছিল সবকটা নিয়ে নিল আর নিজের পুটলিতে ভরে নিল। আর খুব খিদে পাওয়ার জন্য ওইখানেই একটা পুরনো মণ্ডপে বসে গেল। আর এক একটা করে জিনিসপত্রের আনন্দ নিতে নিতে মজা করে খেতে শুরু করলো। এর মধ্যে গ্রামের মধ্যিখানে লোকি গভীর ঘুমেছিল। হঠাৎ করে কোথা থেকে একটা মিষ্টি আওয়াজ আসলো, একটা রাগের ধ্বনি শোনা গেল। কোনো মেয়ের আওয়াজ ছিল। ওই রাগের আওয়াজ লোকিকে ঘুম থেকে উঠিয়ে দিল। এই মাঝরাতে আবার কে কাঁদছে? এইটা ভাবতে ভাবতে লোকি ওই দিশায় একলাই চলে গেল যেখান থেকে আওয়াজটা আসছিল। গ্রামের সব রাস্তা চুপচাপ ছিল, কিন্তু কান্নার আওয়াজ সমানই শোনা যাচ্ছিল। কিন্তু এই কাঁদতে থাকা মেয়ের আওয়াজটা কোথা থেকে আসছিল বোঝা যাচ্ছিল না। গ্রাম থেকে বাইরে বেরিয়ে একটা জঙ্গলে পৌঁছে গেল। চারিদিকে ঘন অন্ধকার, জঙ্গলটা ভয়ানক লাগছিল। তাও ওই কান্নার আওয়াজটা থামছিলই না, আর সারা জঙ্গলে শোনা যাচ্ছিল। লোকে এটা বুঝতে পারছিল না যে আওয়াজ কোন দিশা দিয়ে আসছে। একটা আজব রাগ, ওই রাগে অসীম দুঃখের ভাব ছিল। বাইরে থেকে একটা মিষ্টি ঘুম পাড়ানোর গানের মতন লাগছিল, কিন্তু তার মধ্যে একটা অজ্ঞাত শোকের ভাব ছিল। ওই রাগের পিছু ধরে লোকি এগোতে থাকলো। নাটাভূত এইসব ব্যাপারে চিন্তা না করে খিদে মেটানোর জন্য লেগে পড়েছিল। শ্মশানের কাছে পুরনো একটা মণ্ডপে বসে পয়সাগুলোকে চেটে চেটে খাচ্ছিল। এরই মধ্যে সাদা কাপড়ে একটা খুব সুন্দরী মেয়ে ওই পুরনো মণ্ডপে আসে আর মূর্তিটার সামনে বসে পড়ে। নমস্কার, শুকর লোক বুধবাহা ক্রীড়া বিক্রেতা মহাসঞ্চার রিম শ্রাম ব্রাহ কঞ্চা ত্রাম দুহ বশিকহা। নমস্কার, শুকর লোক বুধবাহা ক্রূর শব্দ বিরুদ্ধ পঞ্চারা শলিং শুহং বৃত্তিয়াঙ্কা ত্রিং ত্রুহা শিক্রাঙ্কহা। ওই বিচিত্র মন্ত্রটা শুনে নাটাভূত চমকে উঠল। ওর চোখ খুলে গেল। ও কিছু বুঝতে পারছিল না। কোনো মেয়ের গর্জনার আওয়াজ মধ্যরাতে ওই বিচিত্র দেবী মূর্তির সামনে কোনো আজব ভাষায় কিছু বলছিল, যেন কাঁদছিল। এইটা আবার কোন ভাষা? এটা কোনো মন্ত্র না ভাষা? এত রাত্রে এই মেয়েটা কাঁদছে, এই বিচিত্র মূর্তির পুজো করছে, কিংবা তান্ত্রিক পুজো? এইটা কে হতে পারে? দেখতে হবে তো। এমনিতেও তো কেউ দেখতে পারে না, তো বিপদই নেই আমার। এটা ভাবতে ভাবতে উৎসুক হয়ে একটু কাছে গিয়ে দেখতে শুরু করলো। যেই মূর্তি থেকে
একটা প্রকাশ মেয়েটার মুখের চোখের উপরে পড়ল। মণ্ডপটা হলুদ আলোয় ভরে গেল আর মেয়েটা হঠাৎ করে উধাও হয়ে গেল। এইসব কি হচ্ছে? হঠাৎ এই গ্রামে ওটা বন্ধ হলো কেন? এটা ভাবতে ভাবতে লক্ষ্মী নিজের পাখনা ফেলল আর ওখান থেকে হাওয়ায় উড়তে উড়তে গ্রামের দৃশ্য দেখতে শুরু করলো। গ্রামের এক কোনায় খুব জোরালো একটা আলো জ্বলছিল, যেটা হঠাৎ করে উধাও হলো। এই সব দেখতে থাকা নাটাভূত যতক্ষণে মুখ খুলে চেঁচালো, ও দুটো পায়ের বেড়ালে বদলে গেল। লোকেও ওই বিচিত্র রাগটা শোনা বন্ধ করে দিল। এইটা কিসের জোছনা? 100টা প্রদীপের থেকেও বেশি জোছনা। ওইখানে কিছু বিদঘুটে ঘটছে। এইটা ভাবতে ভাবতে লোকে হাওয়ায় উড়তে উড়তে খুব দ্রুতগতিতে ওই দিশায় পৌঁছালো। লোকি মণ্ডপের ভেতরে দেখলো ওখানে কোনো আলো ছিল না। সামনে একটা বিচিত্র বেড়াল মানবের মতন হাঁটছিল। লোকিকে দেখার সাথে সাথে ভয়ে চিৎকার করে অন্ধকারে কোথাও চলে গেল। এই বিড়ালটা এত বড় কেন? আর সেটাও দুপাতে। তো মানুষের মতন হাঁটছে। আর আমাদের নাটাভূত কোথায়? এইটা ভাবতে ভাবতে ও এখানে চলে গেল যেখানে ওরা ঘুমোচ্ছিল, কিন্তু নাটাভূত ওখানে ছিল না। ছোট, আরে তুই কোথায়? তাড়াতাড়ি এখানে আয়। এইখানে সবকিছু বিদঘুটে। লোকি অনেকবার নাটাভূতকে ডাকে, কিন্তু নাটাভূত আওয়াজ দেয় না। লোকি চিন্তিত হয়ে গেল আর দৌড়ে গিয়ে মণ্ডপের কাছে পৌঁছালো। ওখানেও দেখলো তামার পয়সা পটলির বাইরে পড়েছিল। তার মানে নাটাভূত এখানে এসেছিল। তাহলে সে কি দু পায়ের বেড়াল নাটাভূতকে কোনো ক্ষতি করেনি তো?